প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবু সাইদ খান। কেমন আছেন? ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ, সংঘর্ষ। স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 32, অনেকের অবস্থা আশঙ্কাজনক। দৈনিক যুগান্তর, নিহতের সংখ্যা 32, চিকিৎসাধীন 164, প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃতপুরী। শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবি, শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয় রণক্ষেত্র। দৈনিক সমকাল, মৃত্যু বেড়ে 31, আশঙ্কাজনক 20, সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ, আহত 75 শিক্ষার্থী। শিক্ষার্থীদের 6 দফা, 9 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। কালের কণ্ঠ, স্কুলে পোড়া গন্ধ, বার্নে জীবনযুদ্ধ। দৈনিক ইত্তেফাক, মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত বেড়ে 31, 6 দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, সচিবালয় রণক্ষেত্র, আহত 85। আমাদের সময়, এমন মৃত্যুর সান্ত্বনা নেই, সচিবালয় এলাকা সংঘর্ষ, মাইলস্টোন ক্যাম্পাস উত্তপ্ত, জনতার বিক্ষোভে 9 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা। ইতস্তত পড়ে থাকা জুতা, ব্যাগ, খাতায় না বলা কত গল্প। বাংলাদেশ প্রতিদিন, যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা, লাশের মিছিল বাড়ছে, পড়ে আছে বই খাতা, নেই শুধু পড়ার মানুষটি। মানব জমিন, 2 ঘন্টা অবরুদ্ধ 2 উপদেষ্টা, প্রেস সচিব, দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ অবরোধ। খবরের কাগজ, শোক কান্নায় আহাজারি, দিনভর অবরুদ্ধ 2 উপদেষ্টা ও প্রেস সচিব। আমার দেশ, দেশ জুড়ে মাতম, মানবতার বীরশ্রেষ্ঠ শিক্ষক মাহেরিন। দৈনিক রূপান্তর, ক্ষোভ, শোক, বিক্ষোভ, পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাংলাদেশের। কালবেলা, নতুন ভয়, HMPV ভাইরাস, মাইলস্টোনের বাতাসে পোড়া গন্ধ। দিনকাল, উত্তরা ট্র্যাজেডিতে শোকের মাতম, মৃত্যু বাড়ছেই। রূপালী বাংলাদেশ, বাতাসে পোড়া গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে বই খাতা। দৈনিক ইনকালাব, থামছেই না কান্না, দিনভর অবরুদ্ধ ছিলেন 2 উপদেষ্টা। রিয়েল হিরো, শিক্ষক মাহরিন জিয়াউর রহমানের ভাতিজি। আপনি শিরোনাম শুনলেন। গত 2 দিন ধরে যে শোকের শক্তি নিয়ে আমরা এগুচ্ছি, নিহত বেড়ে 32, অনেকের অবস্থা আশঙ্কাজনক। আপনাদের পত্রিকা আমাদের সময়ে লেখা, এমন মৃত্যুর সান্ত্বনা নেই। আসলে সান্ত্বনা নেই, সমস্ত জাতি হতবাক, শোকে মুহ্যমান। এখানে তো 32টা সন্তান হারায়নি, তো যে ঘটনা যেভাবে ঘটেছে, এই ছেলেমেয়েরা তো স্কুলে গিয়েছিল, তারা অনেক স্বপ্ন নিয়ে, এই স্বপ্নগুলো একে একে ঝরে গেল। এবং আরও আমরা জানি না বাকিদের অনেকের অবস্থা, কোথাও লিখেছে এখনো বলা হচ্ছে 20 জনের অবস্থা আরো আশঙ্কাজনক। তো এই অবস্থাটা, এটা তো হওয়ার কথা ছিল না। আর একটা হচ্ছে যে একটা এই জনবহুল এলাকা, সেখানে কেন এই ধরনের প্রশিক্ষণ বিমান চলবে? এখানে প্রশিক্ষণের এটা তো ক্ষেত্র না, প্রশিক্ষণের জন্য আলাদা বেস থাকে, এয়ার বেস থাকে, সেখানে প্রশিক্ষণ হবে। তো আমরা এই স্বাধীনতার 54-55 বছরেও আমরা যে কোথায় বিমান চলবে আর কোথায় চলবে না, এটা আমরা ঠিক করতে পারলাম না। তো এইটা তো দুঃখজনক। এই মৃত্যুর পর মানুষের হাত নেই, কিন্তু এই মৃত্যুর জন্য তো দায় আছে আমাদের। দায়টা কার? দায়টা তো ধরেন যদি এক কথায় বলে রাষ্ট্রের। তো কেননা রাষ্ট্র তো তার দায়িত্বটা পালন করবে, রাষ্ট্রকে তো। আর এই ঘটনা কিন্তু প্রথম না, এই ধরনের মানে এই মান্ধাতার আমলের বিমান, আমাদের প্রশিক্ষণ বিমানের এই যে এই হাল, মানে আমার মনে হয় যে এরকম ব্যাপার, যে বিমানগুলো অকেজো কিংবা পরিত্যক্ত, সেইগুলোর জন্য প্রশিক্ষণের জন্য দিয়ে দেওয়া হয়, বলা হয় ভাঙারি। হ্যাঁ, ভাঙারি, অর্থাৎ যেটা আসলে ভাঙারির কাছে যাওয়ার কথা, সেটা প্রশিক্ষকদের কাছে তুলে দেওয়া হচ্ছে, প্রশিক্ষণের জন্য তুলে দেওয়া হচ্ছে। এটা তো এবং মূল্যবান, এই যে পাইলট, এও তো একটা মূল্যবান সম্পদ। অবশ্যই, তার জন্য তো রাষ্ট্র ইনভেস্ট করেছে। হ্যাঁ, ইনভেস্ট করেছে, অনেক স্বপ্ন নিয়েই করেছে। আর আমাদের বৈমানিকরা তো ভালো করছে, দুনিয়ার অন্য জায়গাও তারা কৃতিত্বের ছাপ রাখছে, কিন্তু এইখানে কেন পরিবর্তনটা ঘটছে না?
যে এ জবাব তো দিতে হবে। দিতে হবে। এই যে গতকাল অনেকগুলো ঘটনা ঘটলো, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে দুইজন উপদেষ্টা প্রেস সচিব সহ অবরুদ্ধ থাকলেন, তারা 6 দফা দাবিতে তাদের প্রায় 7 ঘন্টা অবরুদ্ধ করে রাখলো। সচিবালয়ে আমরা দেখছি কোনো কিছু হলেই সচিবালয়ে ঢুকে যাচ্ছে ছাত্রছাত্রীরা। এখানে যে একদম কারণ নেই এমন না। যেমন ধরেন আপনি একটা পরীক্ষা আপনি রাত 3টায় স্থগিত ঘোষণা করলেন, তাই এই 3টায় যদি স্থগিত ঘোষণা করা যায় সেটা সন্ধ্যা 7টায় বা আরও আগে কেন করা যায় না? তো এই জায়গায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, সচিবের পদত্যাগ দাবি করলো ছেলেরা, বলির পাঠা বোধ করি শিক্ষা সচিব হয়ে গেলেন, তাকে প্রত্যাহার করা হলো। কি মনে হয় কেন এই ধরনের আমরা ব্যত্যয়গুলো ঘটাই কেন? যোগ্যতার পরিচয় দিতে পারছে না তাই না, এটা তো সোজা হিসাব যে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে, তো পরীক্ষার সঙ্গত কারণে পিছিয়ে যাবে। এবং এই ব্যাপারে কিন্তু শুধুমাত্র যে মন্ত্রণালয়ের দায়িত্ব তা না, এটা কিন্তু এই যে বোর্ডগুলোর তো দায়িত্ব আছে, অবশ্যই অবশ্যই। তারা তো যোগাযোগ করবে। সবাইকে উপরের নির্দেশ অপেক্ষায় বসে থাকে বোধহয়, কিছু না বলে অসুবিধা নাই, সবাই অপেক্ষায় থাকে, নির্দেশের অপেক্ষায় থাকে, কিন্তু যার যার জায়গা থেকে সে কাজ করতে হবে। তো আমাদের সবকিছুই যেন এককেন্দ্রিক হয়ে উঠছে, এবং সবকিছু এমনকি গভর্নমেন্টের যে সব ঘোষণাগুলো সেটাও প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আসে, যে শিক্ষার ব্যাপারে হোক আর অন্য ব্যাপারে হোক। আমরা আজ পর্যন্ত দেখছি যে সবকিছু একটা এককেন্দ্রিক। শেখ হাসিনার আমলে যেমন সবকিছুই প্রধানমন্ত্রী এককেন্দ্রিক ব্যাপার ছিল, এখনো যেন সবকিছুই প্রধান উপদেষ্টার কাছে চলে গেছে। এখান থেকে বেরিয়ে আসা দরকার। প্রত্যেকটা অর্গান, একটা রাষ্ট্রের সবগুলো অর্গান যদি কাজ না করে তাহলে তো সে রাষ্ট্র সচল থাকে না, সে রাষ্ট্র তো গতি হারায়। তো আমাদের রাষ্ট্র তো গতি হারিয়েছে, পথ হারিয়েছে। পথ হারালো, পথ তো খুঁজে নিতে হবে। কিন্তু আরেকটা জিনিস আপনার সাথে আলাপ করতে চাই, যেমন ধরেন আমাদের শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এই যে কোনো কিছু হলেই আমরা সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা যেভাবে যাচ্ছি, এবং কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও যেভাবে চড়া হওয়ার চেষ্টা করছে, আমি মানে শ্রদ্ধা রেখেই বলছি, এই জায়গাটার পরিবর্তন তো হওয়া দরকার নাকি? শিক্ষার্থীদের অনেক দাবি সঙ্গত, কিন্তু এর মানে যে এইটা তো পদ্ধতি না। তারপরে গেলেও সচিবালয় যদি যেতেও হয় তো সেখানে বিক্ষোভ করবে, তাদের প্রতিনিধিরা গিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা কিংবা সচিবের সঙ্গে কথা বলবে, এটাই তো রেওয়াজ। তো আমরাও তো গিয়েছি যে সেখানে প্রতিনিধি দল গিয়েছে এবং তারা এসে তাদেরকে বলেছে যে আমাদেরকে একটা পদ্ধতি হওয়া দরকার। কিন্তু এখানে হচ্ছে চরম অস্থিরতা, হতাশা, এবং এই অস্থিরতা হতাশা থেকে এই ধরনের অ্যানার্কি, নৈরাজ্য তৈরি হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আবার এগুলোকে মোকাবেলা করার জন্য যে পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেভাবে যে পদ্ধতিতে এটা মোকাবেলা করা উচিত সেই পদ্ধতিও ঠিক না। এই বল প্রয়োগের নীতি, এবং বল প্রয়োগ করতে গেলে অতিরিক্ত বল প্রয়োগ হবেই। তো এই জায়গা থেকে যেটা বলে বাধা দিলে লড়াই, এই জায়গা থেকে বেরোতে পারছে না। তো সেখানে আরো হওয়া দরকার। তারা গিয়ে ধরুন যে এটা হতে পারত, দুইজন উপদেষ্টা মাইলস্টোন স্কুলে গেছেন, তো তাদের সঙ্গে তারা প্রতিনিধি দল বসতে পারত, কিন্তু অবরুদ্ধ করে রাখা, সেটাও তো এই জায়গাতে নানা কথা ভাসছে যে গতকালের ঘটনা বা এই যে উপসর্গ যেটা দেখা গেল, এটার কথা বলা হচ্ছে যে ফ্যাসিবাদ উস্কে দিচ্ছে এই ঘটনাগুলোকে। কি মনে হয় আপনার? ফ্যাসিবাদ তো সেইভাবে বিধ্বস্ত, সে উস্কে দিবে কিভাবে? তাকে উস্কে দেওয়ার মতো ক্ষমতা নেই। তো এখন যদি সবাই ভূত দেখি আমরা, মানে সব জায়গায় যদি ফ্যাসিবাদের ভূত দেখি, তাহলে তো এটা হবে না। এখানে মানুষের ভিতর হতাশা আছে, ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, এবং না পাওয়ার ব্যথা আছে, যে কারণে মানুষ রাস্তায় নামছে, ক্ষুব্ধ হচ্ছে, এবং সবকিছু ক্রেডিটটা ফ্যাসিবাদের কাছে দিয়ে দেওয়ার কোনো মানে নাই। আমি ফ্যাসিবাদের ওই শক্তিটা দেখি না, কেননা তারা একটা হরতাল ডেকেছিল, আওয়ামী লীগ এবং তার 4 সংগঠন মিলে হরতাল ডেকেছিল। কই সেই হরতালে তো কোনো সাড়া পায়নি। এমনকি যে ঝটিকা মিছিলও হয়, আমরা সময় দেখেছি আন্ডারগ্রাউন্ড পার্টি, ছোট ছোট পার্টি যেরকম 20টা 30টা 40টা জেলাতে ঝটিকা মিছিল করে, তো সেটাও তো হয় নাই। তার মানে কি দায় এড়ানোর জন্য বলা হচ্ছে? হ্যাঁ, ওই ফ্যাসিবাদের ঘাড়ে দোষ চাপিয়ে তো এক ধরনের সান্ত্বনা পাওয়া যায়, কিন্তু বাস্তবে তো এটা ঠিক না। কিভাবে সমস্যার সমাধান করতে হবে, মোকাবেলা করতে হবে, সেটাই গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে যে আমি যুক্তির খাতিরে বলি, ফ্যাসিবাদ তো তাকে পরাস্ত শক্তি, সে তো সুযোগ গ্রহণ করতেই পারে। তো আওয়ামী লীগ তো সুযোগ গ্রহণ করতেই পারে, আপনি সুযোগ দিবেন কেন? প্রশ্নটা সেখানেই। তো তড়িঘড়ি করে
4টি দলের সাথে সরকার বৈঠক করলেন এবং আজকে বোধ করি মাইলস্টোন কলেজের প্রতিনিধিদের সাথে তাদের একটা বৈঠক হওয়ার কথা। সবকিছু মিলে পরিস্থিতি কি বলে? না, 4টে দলের সঙ্গে কেন বৈঠক করলেন আমি বুঝলাম না। এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য যদি বৈঠক করতে হয় তাহলে কেন 4 দল? কিসের ক্রাইটেরিয়া, মানে কোন মানদণ্ডে? মানে কি এখন আমরা ধরে নিতে পারি এই 4টা দলই গুরুত্বপূর্ণ? না, সরকারের চোখে তো কালকে তো তাই মনে হয়েছে। তাহলে বাকি যে 30টা দলের সঙ্গে 34টা নিবন্ধিত দল আছে বোধহয়, 30 কি 34টা, তো তাদের সঙ্গে বৈঠক করছে, তো তারা কি অপ্রয়োজনীয়? তো ঠিক আছে, একটা সর্বদলীয় বৈঠক হতে পারত। এবং এগুলো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা দেখি, সব জায়গায় দেখি, এবং অতীতেও আমাদের দেশে হয়েছে সর্বদলীয় বৈঠক হয়েছে, সেখানে ছোট বড় সব দল। আর এখানে যেহেতু সংসদ নেই, তো সংসদ থাকলে যে সংসদীয় দলগুলো নিয়ে বৈঠক, এটা হতে পারে। কিন্তু যেহেতু সংসদ নেই, সেহেতু সব দলকেই ডাকা উচিত ছিল। এবং এটা না ডেকে, এবং এখানেও এক ধরনের বৈষম্য, এখানে এক ধরনের বিভক্তি রেখা টানা হচ্ছে, এটা ঠিক না। না, তারপরেও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য করা যায় বা না, নিয়ন্ত্রণের জন্য তো একটা হতে পারে যে, কিন্তু সরকারকে তো একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে চলতে হবে। সরকার সেইটাকে করতে পারছে না, কখন কাকে গুরুত্বপূর্ণ করে তুলছে তো সরকার নিজেও বুঝতে পারছে না। তো আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তো আজকাল কোনো কিছুই লুকোছাপা করা যায় না। যেমন একজনকে মন্তব্য করতে দেখলাম যে 4 দলের 8 জন প্রতিনিধি গেছেন, তো তাদের 6 জনের মধ্যে ভিজিটর কার্ড আছে, আর 2 জনের কাঁধে ভিজিটর কার্ড নাই। তো সে প্রশ্ন তুলেছে, তারা কি সরকারি দল? সেটা একটা রসিকতা আর কি, এটা উপভোগ্য রসিকতা, অনেকে উপভোগ করবেন, উপভোগ্য রসিকতা। আচ্ছা সাইদ ভাই, একটা জিনিস যেটা মনে হয় যে আমরা যখন কোনো ঘটনা ঘটে তারপরে জোরে সোরে আমরা সবাই একদম লেগে যাই, কিন্তু ঘটনা ঘটতে যাওয়ার আগে আমরা, যেমন ধরেন বিমানবন্দরের আশেপাশে যেমন বলা হচ্ছে যে এই রানওয়ে এখন সেই গতিতে যুদ্ধবিমান উঠে উড্ডয়ন করার যে পরিস্থিতি সেইটা নাই। তাহলে ঢাকা শহর যে সময় একসময় এখানে বিমানবন্দর তৈরি হয়েছিল, সেখানে একটা মানে কোনো জনমানুষ ছিল না, কিন্তু তার পরিস্থিতি আশেপাশে যেভাবে এখন জনবসতি গড়ে উঠেছে, সেই জায়গায় কেউ দাবি তুলেছেন বিমানবন্দর বাইরে নিয়ে যেতে। এখন এই যে দাবি, এত বড় বিমানবন্দর বাইরে নিয়ে যাওয়া, বা এই যে বিমানবন্দরের কতটুকু কাছে বহুতল ভবন উঠবে, সেই জায়গাগুলো তো বোধহয় আলোচনায় আসা খুব জরুরি। এখন যেভাবে আসছে, যেমন যে স্কুলটির কথা বলা হচ্ছে, সেই স্কুলটি নিয়ে প্রশ্ন উঠছে যে এই স্কুলটি কেন এত কাছাকাছি গড়ে ওঠার সুযোগ পেল? তা এটা কি আলোচনার মধ্যেই থাকবে? না না, এগুলো তো একটা হওয়া উচিত। আর একটা হলো, আমাদের তো কোনো পরিকল্পনা নেই। আমাদের যেটা ধরুন যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার ছিল। এমনকি সে স্বাধীনতার পরে আমাদের রাজধানী কোথায় হবে, কি হবে, তো এই ঢাকার মধ্যেই এখানে এসে, মানে এগুলো একটা প্ল্যান করা উচিত ছিল। যেমন ধরুন যে অন্য অন্য দেশে যেটা করে, মালয়েশিয়াতে, সেখানে তারাও একটা পরিকল্পিত রাজধানী, তারা এই যে পুত্রজয়াতে তারা একটা পরিকল্পিত রাজধানী গড়ে তুললো, শহরের পর চাপটা কমালো। পৃথিবীর সব জায়গায় এরকম হয় যে ঠিক আছে, কিন্তু আমরা দেখলাম যে একই জায়গায় সবই হচ্ছে, ক্যান্টনমেন্টগুলো একই জায়গায় শহরের ভিতর। ক্যান্টনমেন্ট ঠিক আছে যে কর্মীটোলা ক্যান্টনমেন্ট ছিল, কিন্তু বাকি ক্যান্টনমেন্টও দেখা যাচ্ছে যে শহরের ভিতরে গড়ে তোলা হলো। তো এগুলোর তো কোনো অর্থ হয় না। তো সেই জায়গায় একটা পরিকল্পনা আমাদের ভিতর নেই। আরেকটা হচ্ছে বিমানবন্দর তো পৃথিবীর সব জায়গায়, তো রাজধানী থেকে দূরেই থাকে এবং সেখান থেকে আসতে হয়। বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দরটা দূরে থাকাই উচিত। এবং আমাদের এখানে কথা উঠেছিল, কিন্তু কই শেষ পর্যন্ত দেখা গেল যে ওইটাকেই করার হচ্ছে। আমার আরেকটা হলো, বিমানবন্দর যদি এখানে রাখতেই হয় তাহলে সেখানে এটা স্ট্রিক্টলি নিয়ম করা উচিত যে এখানে বাড়িগুলো কেমন হবে, কোন এলাকায় বাড়িঘর কিভাবে গড়ে তুলতে হবে, কতটুকু জায়গায় হবে, সব কিছুই এটা নিয়ন্ত্রণে রাখা। এখন হয়তো আলোচনা হবে, কয়েকদিন পরে সেই আলোচনা আবার ভেসে যাবে। এটা তো ঘটনা বহুল দেশ, একের পর এক ঘটনা ঘটতে থাকে, এটা আরেকটা ঘটনা চলে যাবে। আরেকটা ধরুন এই যে এই বিমান দুর্ঘটনা এই বিধ্বস্ত হওয়া, প্রশিক্ষণ এর বিমান বিধ্বস্ত হওয়া ঘটনা কিন্তু প্রথম না, বেশ কয়েকবার, আরো 8-10 বার আমার যতদূর মনে পড়ে। তো তখনও কিন্তু এই প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, কথা বলেছি, কিন্তু কোনো হয়নি, সেগুলো চাপা পড়ছে। আমার মনে হয় সেই ফাইলগুলোকে খুঁজে বের করা উচিত। একটা ব্যাপার, যেমন এই দুর্ঘটনা না ঘটলে আমাদের খেলার যে উন্নতি, সেই খেলার উন্নতি হয়তো আজকে পত্রপত্রিকায় বড় করে হতো।
পাকিস্তানকে মানে হোয়াইট ওয়াশ না, সিরিজ জয় করলো টি-20-তে, এবং আমাদের মেয়েরা একটা বড় সাফল্য দেখালো খেলায়। তা ক্রীড়ায় তো একটু অগ্রগতি হচ্ছে। না না, সেইটাই। আরেকটা হচ্ছে এইটাই বোধহয় প্রথম আমরা পাকিস্তানকে হারালাম আমরা, সিরিজ জয় করলাম। এটা তো একটা টি-20-তে এটা তো একটা বড় বিজয়। তো এই বিজয়টা আসলে আমরা উদযাপন করতে পারলাম, আর এটা করা উচিত না, করা উচিত না। তবুও আমরা, এবং মেয়েদের জয়টাও নিশ্চয়ই এটা খুব আলোচিত জয়। যে ঘটনা আমাদের সামনে, তাতে এই আনন্দ তো করবার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরেও আমরা প্রিয় দর্শক, আমাদের প্রিয় খেলোয়াড়দেরকে আমরা অভিনন্দন জানাই। এবং একই সাথে এই যে ট্র্যাজেডি, মাইলস্টোন ট্র্যাজেডি, তার জন্য সাধারণ মানুষ যেভাবে পাশে এসে দাঁড়িয়েছে, সেটাও কিন্তু একটু প্রশংসার দাবিদার। আসুন না আমরা সবাই মিলে এমন একটি পরিবেশ তৈরি করি যাতে করে আমাদের এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।